where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning students, welcome to our online class. আশা করি সকলে ভালো আছো। তোমরা সবচেয়ে যেটা ভালো মনে হচ্ছে আজ যে তোমরা একটা উৎকণ্ঠা থেকে মুক্ত হয়েছো। তোমরা তোমাদের প্রথম যে বোর্ডের এক্সাম, মাধ্যমিক এক্সামিনেশন, সেই পরীক্ষার প্রথম উৎকণ্ঠা ছিল হবে কি হবে না। পরবর্তীতে তোমরা যখন জানতে পারলে যে না পরীক্ষাটা হবে না, তখন তোমাদের দ্বিতীয় উৎকণ্ঠা হয়েছিল ফল কী হবে। খুব আনন্দদায়ক যে এবছর মাধ্যমিকে 100% স্টুডেন্ট তোমরা কৃতকার্য হয়েছ, কিন্তু এর পাশাপাশি তোমাদের দায়িত্ব আরেকটু বেড়ে গেল যে মাধ্যমিক হয়ে যাওয়ার পর তোমরা এবার উচ্চতর মাধ্যমিকে ভর্তি হবে। সেখানে তোমাদের উপযুক্তভাবে তৈরি হতে হবে। বর্তমানে যে কোভিড পরিস্থিতি, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা। সেইখানে আমাদের এই স্বল্প প্রয়াস আশা করি তোমাদের উপকারে লাগবে, বা তোমরা সেটার থেকে যেটুকু সম্ভব ভালো দিকটা গ্রহণ করার চেষ্টা করবে, এই আশা করে আজকে আমি আমার একাদশ শ্রেণীর প্রথম ক্লাস শুরু করছি। So students, today we will read a poem of William Blake, The Sick Rose. তোমাদের পাঠ্যপুস্তকে দেখবে তৃতীয় কবিতাটা দ্য সিক রোজ। তোমরা যখন এই অনলাইন ক্লাসটা দেখবে, আমি আশা করব তোমরা প্রত্যেকে তোমাদের সামনে পাঠ্যপুস্তক এবং খাতা ও পেন নিয়েই বসবে, কারণ যেটুকু নতুন কিছু পাওয়া যায় সেইটাকে গ্রহণ করার চেষ্টা সম্পূর্ণ নিজেদের উপরে। শিখতে হবে নিজেকে এবং শুনতে হবে ঠিক মতো। এটা বলা হয় যে গুড লিসনার মাস্ট বি আ গুড লার্নার। আমরা যত ভালো শুনব ঠিক তত ভালোই শিখতে পারব। সো কাম টু আওয়ার টুডেজ ক্লাস, দ্য পোয়েম দ্য সিক রোজ বাই উইলিয়াম ব্লেক। সব প্রথমে আমরা কবির সম্বন্ধে একটু ধারণা নেব, তারপরে এই কবিতাটা যে সময়ে রচনা হয়েছে সেই সময়কালটাকে আমরা একটু জেনে নেব, তারপরে আমরা কবিতাটা পড়ে তার অর্থ বিশ্লেষণ করব, এবং একদম শেষ অংশে গিয়ে আমরা সেই কবিতা থেকে সম্ভাব্য কিছু প্রশ্নাবলী আমরা সবই আজকে একটা ক্লাসের মধ্যে তৈরি করার চেষ্টা করব। সো
William Blake was born in 1757. He was born 28th November. তার জন্ম তারিখটা হচ্ছে 28শে নভেম্বর 1757 সাল। কোথায় জন্মেছিলেন? তিনি লন্ডনের সোহো নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। It was his birthplace in the year 1757, 28th November. Blake's father, James Blake, dealt in hosiery garments. তার ওই বেনুনি করা সেলাই করা পোশাকের দোকান ছিল, ব্যবসা ছিল। Practically, Blake had no formal education, just like our Rabindranath Tagore. Blake had no formal education. He was taught by his mother. But this boy had great interest in painting. So, he was admitted to Royal Academy, London, and from there he was trained as a painter and engraver. Side by side, Blake had great interest in poetry also, and he contributed a lot in the history of English literature. তার একটা জিনিস বুঝতে পারছো যে যার কবিতা আমরা আজকে পড়তে যাচ্ছি, দ্য সিক রোজ, তার প্রথাগত কোনো শিক্ষা ছিল না। তিনি কোনো বিদ্যায়তন থেকে কোনো ডিগ্রি অর্জন করেননি। তার মাই ছিল তার শিক্ষাগুরু, তার কাছেই তিনি শিক্ষালাভ করেছিলেন। পড়াশোনার পাশাপাশি ব্লেকের ভীষণ আকর্ষণ ছিল ছবি আঁকা, এবং সেই জন্যেই তিনি রয়্যাল একাডেমি লন্ডনে তিনি ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে একজন ট্রেন্ড পেইন্টার অ্যান্ড এনগ্রেভার হিসেবে তিনি পরিচিত হয়েছেন। প্র্যাকটিক্যালি Blake is considered as one of the precursors of romantic poets. অর্থাৎ রোম্যান্টিক যুগে, আমি আসব পরবর্তীতে এই যুগ সম্বন্ধে তোমাদের বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো সেই যুগের কবি ছিলেন উইলিয়াম ব্লেক। তার লাইফ স্প্যানটা দেখো, 1757 থেকে 1827। এই সময়কালটা ইংরেজি সাহিত্যের একটা উল্লেখযোগ্য সময় আমরা বলতে পারি। আমি সেটা পরে আলোচনা করছি, আগে ব্লেকের সম্বন্ধে আর কয়েকটা কথা আমাদের জানা দরকার। যে অ্যাজ এ পোয়েট, উইলিয়াম ব্লেক ওয়াজ এ ক্লাস বাই হিমসেলফ। তিনি একটা অদ্ভুত বিশেষত্ব তার মধ্যে ছিল, তিনি নিজেই নিজের উদাহরণ। অদ্ভুত বিশেষত্ব তার মধ্যে ছিল। প্র্যাকটিক্যালি he was largely unrecognized during his lifetime. তার জীবদ্দশায় কিন্তু তিনি সুনাম পাননি, তার জীবদ্দশায় তিনি সেই খ্যাতি অর্জন করতে পারেননি, বরং তিনি একটা পর্দার আড়ালেই ছিলেন। But now he is considered a seminal figure in the field of art and poetry. এই রকম লোক ছিলেন উইলিয়াম ব্লেক। জনাথন জোন্স, একজন বিখ্যাত ক্রিটিক, তিনি ব্লেকের সমালোচনা করে বলছেন, far and away the greatest painter the Britain has ever produced. অর্থাৎ ব্রিটেনে এর আগে এত সুন্দর শিল্পী হয়তো আসেনি। কিন্তু তার সমসাময়িক কালের কবি, তার পরবর্তীকালের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি কি বলছেন ব্লেক সম্বন্ধে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেকটা ধারণা আসবে ব্লেক অ্যাজ এ পোয়েট। ওয়ার্ডসওয়ার্থ বলছেন, দেয়ার ইজ নো ডাউট দ্যাট দিস পুয়ার ম্যান ইজ এ ম্যাড
উইলিয়াম ওয়ারশথ সরাসরি ব্লেককে ব্লেম করলেন, হি ইজ এ ম্যাড, কিন্তু পাশাপাশি এটাও বললেন, বাট দেয়ার ইজ সামথিং ইন হিজ ম্যাডনেস দ্যাট ইন্টারেস্টস মি মোস্ট। ওয়ারশথ বলছেন যে এই লোকটি একটি উন্মাদ, কিন্তু তার উন্মাদনার মধ্যে একটা অদ্ভুত কিছু একটা আছে যেটা ওয়ারশথকে আকর্ষণ করেছে। ওয়ারশথ অভিভূত হয়েছেন তাতে। তো সেই ধরনের ব্যক্তি ছিলেন উইলিয়াম ব্লেক। হিজ ফার্স্ট কালেকশন অফ পোয়েম কল্ড পোয়েটিক্যাল স্কেচেস, তিনি প্রথম তার যে কবিতাটা প্রকাশিত হলো তার নাম হচ্ছে Poetical Sketches, a collection of poems of William Blake. It was published in 1783, 1883 সালে এটা প্রকাশিত হয়। এরপরে তার একের পর এক কাব্য সংকলন প্রকাশিত হতে থাকে, এবং যে দুটো কাব্য সংকলনের জন্য আজ উইলিয়াম ব্লেক আমাদের কাছে স্মরণীয়, সেটা হচ্ছে, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স, Songs of Innocence. It was published in 1789, 1789 সালে এটা প্রকাশিত হয়েছে। তারপরে তিনি প্রকাশ করেন দ্য সংস অফ, সরি এটা ক্যাপিটাল করাই ভালো, দ্য সংস অফ এক্সপেরিয়েন্স। It was published in 1794. These publications caught the attention of the reader, and they tried to recognize William Blake as a poet. এই কবিতা সংকলনগুলো যখন একের পর এক বেরোতে থাকলো, তখন সেই সময়ের পাঠকরা ব্লেককে কবি হিসেবে চিহ্নিত করতে লাগলেন, এবং তার যে অনুভূতি, তার যে ভাবনা, যেটাকে তিনি কাব্যে প্রকাশিত করেছেন, তার কদর বেড়ে গেল। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি, যে দেখো কয়েক বছর বাদে বাদে, একদম যে পরবর্তী বছরগুলোতে আসছে তা না। ফার্স্ট কালেকশন ওয়াজ পাবলিশড ইন 1783, দেন ইট ওয়াজ সেকেন্ড কালেকশন, দ্য সংস অফ ইনোসেন্স ওয়াজ পাবলিশড ইন 1789, and Songs of Experience in 1794. এবার আমরা এই দুটো কবিতা সংকলন নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের ব্লেক সম্বন্ধে আরেকটু ধারণা স্পষ্ট হবে যে তিনি কবি হিসেবে কেমন ছিলেন। Blake's Songs of Innocence or the Innocence works focus on the purity and unspoiled simplicity of childhood. অর্থাৎ ব্লেকের এই সংস অফ ইনোসেন্স, এই যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের কবিতাগুলো, এর মধ্যে একটা অদ্ভুত পবিত্রতা, একটা অদ্ভুত সারল্য, এবং সেখানে একটা শব্দ আপনারা পাচ্ছি, ইনোসেন্স, এই জিনিসগুলোর উপরে প্রকাশিত হয়েছিল, এই জিনিসগুলোর উপরে আলোকপাত করেছিলেন তার কবিতা সংস অফ ইনোসেন্স। সেখানে তার একটা কবিতা, আমি সংস অফ ইনোসেন্সের একটা কবিতা এখানে উল্লেখ করি, দ্য ল্যাম্ব। তিনি ভেড়াকে নিয়ে একটা কবিতা লিখেছেন। দেখো, একটা প্রকৃতির একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, প্রাধান্য পায় না এরকম একটা প্রাণী, দ্য ল্যাম্ব। সেখানে কবি কি বলছেন, আই আ চাইল্ড, অর্থাৎ কবি নিজের কথা বলছেন, আই আ চাইল্ড অ্যান্ড দাও আ ল্যাম্ব, উই আর কল্ড বাই হিজ নেম। বোঝার চেষ্টা কর, কবি নিজেকে একটা শিশুর সঙ্গে বলছেন, আই আ চাইল্ড অ্যান্ড দাও আ ল্যাম্ব, এবং তুমি একটা ভেড়া, অ্যান্ড উই আর কল্ড বাই হিজ নেম, হিজ নেম মানে নেম অফ গড।
আমরা দুজনেই তার নামে নামাঙ্কিত। উই আর কল্ড বাই হিজ নেম। অর্থাৎ ইন দিস পোয়েম উইলিয়াম ব্লেক স জিসাস অর গড অ্যাজ এ ল্যাম, বিকজ হি ইজ মিক অ্যান্ড মাইল্ড। অর্থাৎ এই যে সরলতার মধ্যে, ইনোসেন্সের মধ্যে একটা ঐশ্বরিক ভাব লুকিয়ে থাকে, সেটা তিনি ল্যাম কবিতার মধ্যে বললেন। বাট অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা সংস অফ ইনোসেন্স পেলাম, সেইখানে দেখা গেল সংস অফ এক্সপিরিয়েন্স পেলাম, সেখানে দেখা গেল দ্য এক্সপিরিয়েন্স ওয়ার্কস শো দ্য করাপশন অফ অ্যাডাল্টহুড। পরিবর্তনটা দেখো। ইনোসেন্স কি দেখিয়েছে? ইনোসেন্স দেখিয়েছে সিম্পলিসিটি অফ চাইল্ডহুড, বাট এক্সপিরিয়েন্স শোজ দ্য করাপশন অফ অ্যাডাল্টহুড। তাহলে একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে করাপশন, যে দুর্নীতি, যে সারল্য চলে যায়, যে কমপ্লেক্সিটি চলে আসে, সেই জিনিসটা প্রকাশ পেল তার সংস অফ এক্সপিরিয়েন্সে। তাহলে দুরকমভাবে তিনি দেখছেন। ব্লেকস ওয়ার্ল্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, ওয়ান ইজ ইনোসেন্ট ওয়ার্ল্ড অ্যান্ড আদার ইজ এক্সপিরিয়েন্সড ওয়ার্ল্ড। এই ইনোসেন্ট ওয়ার্ল্ডের যারা প্রতীক, যারা প্রতিনিধি, তার একটা নমুনা আমরা এখানে দিলাম ল্যাম, একটা সহজ সরল প্রাণী। তার সঙ্গে তুলনা করছেন এক্সপিরিয়েন্স, অর্থাৎ মানুষের যখন অভিজ্ঞতা চলে আসছে তখন সে কি হয়ে যাচ্ছে? করাপ্টেড হয়ে যাচ্ছে। এই দুটো ওয়ার্ল্ডের মধ্যে কবি বিরাজ করতেন এবং তার কবিতাগুলোতে এই দুটোর মিক্সিং আমরা পেয়েছি, দুটোর মিশ্রণ আমরা পেয়েছি। এই সংস অফ এক্সপিরিয়েন্সে কবি একটা কবিতা লিখেছেন, যেটা উল্লেখ করি এখন, দ্য টাইগার। একটু অদ্ভুত বানান বললাম, কবির দেওয়া বানান। এই টাইগার কবিতায় কবি বলছেন, টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট। কবি এখানে টাইগারকে একটা ফিয়ার্স অ্যানিমেল হিসেবে দেখাচ্ছেন, whereas lamb meek and mild। তাহলে সংস অফ ইনোসেন্সে ল্যাম, সেখানে মিক অ্যান্ড মাইল্ড, বাট সংস অফ এক্সপিরিয়েন্সে টাইগার ফিয়ার্স অ্যানিমেল। এই দুটো পার্থক্য তিনি করছেন। এবং তিনি এটাও বলছেন, ডিড হি মিনস গড, ডিড হি হু মেড দাও মেক দি, ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেক দি। অর্থাৎ যে ঈশ্বর এই ভেড়াকে সৃষ্টি করেছে, সেই ঈশ্বরই তোমাকে সৃষ্টি করেছে। তাহলে এই যে দুটো ওয়ার্ল্ড, একটা সরলতার জগৎ, একটা নিষ্ঠুরতা নির্মমতার জগৎ, এই দুটো জগৎকে তিনি দেখেছেন। এই রকম কবি ছিলেন উইলিয়াম ব্লেক। দিস ম্যান ডায়েড ইন দ্য ইয়ার 1827। দেখো, আমরা এখানে মৃত্যু সালটাও লিখে দিয়েছি। তার মৃত্যু হয়েছিল 12th আগস্ট 1827। নর্মাল ডেথ, স্বাভাবিক মৃত্যু, আকস্মাৎ কোনো মৃত্যু নয়, দুর্ঘটনা মৃত্যু নয়। কিন্তু এই লাইফ স্প্যানের মধ্যে ব্লেক একটা অদ্ভুত সাহিত্যের ধারা আমাদের দিয়ে গেছে। এবারে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্লেকের যে জীবনীকাল, এই জীবনীকালে তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসের দুটো অধ্যায় পেয়েছেন। অর্থাৎ হি ওয়াজ আ লিঙ্ক বিটুইন টু এজেস। দুটো এজের মধ্যে একটা তিনি লিঙ্ক হিসেবে ছিলেন। তাহলে দেখো, ব্লেকের জীবনীকাল 1757 থেকে 1827। আমাদের ইংরেজি সাহিত্যের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা যেভাবে পর্যায়ে ভাগ করেছি, তাতে করে 1750 থেকে 1798 এই সালটাকে কিন্তু আমরা বলছি এজ অফ ট্রানজিশন অর প্রি রোম্যান্টিক এজ। তারপরে দেখো, এই 1798 থেকে 1837 এই সালটাকে আমরা নাম দিচ্ছি রোম্যান্টিক এজ। তাহলে কবির যে কবিতাগুলো, কবির যে কাব্য সংকলনগুলো প্রকাশিত হয়েছে একে একে, সেগুলো দেখো এই দুটো অধ্যায়কে টাচ করছে।
তার ফার্স্ট কালেকশন এলো কখন? সেটা হচ্ছে 1783। তাহলে 1783 মানে কোন সময়টায় পড়ছে দেখো, 1798-এর মধ্যে। তারপরে তিনি প্রকাশ করলেন সংস অফ ইনোসেন্স, সেটা কখন হলো? 1789। তারপরে তিনি সংস অফ এক্সপিরিয়েন্স প্রকাশ করলেন কখন? 1794। তাহলে দেখো, এই যে কবির কাব্য সংকলনগুলো প্রকাশিত হচ্ছে, সেটা কিন্তু এই এজ থেকে এই এজের দিকে যাচ্ছে, এবং বিশেষ করে তিনি এই প্রি রোম্যান্টিক এজ, অর্থাৎ ইংরেজি সাহিত্যে যে রোম্যান্টিসিজম যখন শুরু হলো, একটা যুগের যখন শুরু হলো, কল্পনার যুগের যখন শুরু হলো কয়েকজন কবির হাত ধরে, তার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তোমাদের প্রথম কবিতাই ছিল, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তোমরা জানো যে হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ ইংলিশ রোম্যান্টিক পোয়েটস। তার আগের সময়কালের কবি হচ্ছেন উইলিয়াম ব্লেক। তাহলে এই যে এজ অফ ট্রানজিশন বলতে কি বোঝানো হচ্ছে? যে এটা অগাস্টান এজের পরবর্তী এজ, এবং এই সময়টায় রোম্যান্টিসিজমের একটা ধারা, অর্থাৎ বাস্তবকে ছেড়ে, মডার্নিজমকে ছেড়ে একটু রুরাল, একটু রাস্টিক লাইফের মধ্যে যাওয়া, নেচারের মধ্যে যাওয়া, এই যে ধারণাটা সাহিত্যে আসলো, তার বাহক হিসেবে কিন্তু উইলিয়াম ব্লেক কাজ করেছেন। সেই জন্য তাকে বলা হয় ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক পোয়েট। অর্থাৎ তখন রোম্যান্টিসিজম শুরু হচ্ছে 1798 সাল, এবং 1794 তার এই কাব্য সংকলন প্রকাশ হচ্ছে। তার মধ্যে আমরা কি প্রকৃতি পাচ্ছি, তার মধ্যে কল্পনা পাচ্ছি, প্যাশন পাচ্ছি, সব কিছু পাচ্ছি। তার মানে এই ট্রানজিশন এজের শেষের দিকে যে রোম্যান্টিসিজমটা আসতে শুরু করলো, সেই রোম্যান্টিকতা, সেই কল্পনার জগতে কিন্তু উইলিয়াম ব্লেক বিরাজ করতেন। আমরা ওয়ার্ডসওয়ার্থের যে কল্পনার জগৎ পেয়েছি, আমরা কিটসের যে কল্পনার জগৎ পেয়েছি, ব্লেকের কল্পনার জগৎটা কিন্তু একটু সেপারেট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, পার্সি বিশি শেলি, কোলরিজ, এরা খালি প্রকৃতির অনাবিল আনন্দটা দেখেছেন, তারা ফুটন্ত ফুলের সৌন্দর্যটা দেখেছে। কিন্তু ব্লেক সেই ফুলের নিচে যে কাঁটাটা আছে, সেই কাঁটাটাও তার নজরে এসেছে। তার কবিতার মধ্যে একটা অদ্ভুত কম্বিনেশন পেয়েছি আমরা, সেখানে আনন্দ যেমন আছে, বেদনা তেমন আছে, এই দুটোর অ্যাডমিক্সচার। পরবর্তীতে রোম্যান্টিক এজে সেটা সম্পূর্ণ একটা অনাবিল আনন্দের আকারে চলে গেল। এই যুগের ঠিক প্রথম দিকের কবি হচ্ছেন উইলিয়াম ব্লেক। তার জীবনীকাল থেকে এটা আমাদের কাছে পরিষ্কার। তাহলে ব্লেকের কবিতায় আমরা কি পাবো? দেখো, তাহলে ব্লেক হচ্ছে প্রাক রোম্যান্টিক যুগের কবি, প্রি রোম্যান্টিক এজ। তাহলে প্রি রোম্যান্টিক বলতে কি বলবো? তখন রোম্যান্টিসিজম জাস্ট শুরু হচ্ছে, কবির কাব্যে, সাহিত্যে, গল্পে আস্তে আস্তে একটা কল্পনার জগতের উন্মোচন হচ্ছে। কারণ আমরা বলে থাকি যে সমাজের একটা ভীষণ প্রভাব রয়েছে সাহিত্যের উপরে, কারণ ইংরেজিতে বলা হয় যে লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি। ইফ ইউ স্মাইল বিফোর এ মিরর, হোয়াট উইল মিরর ডু? দ্য মিরর উইল স্মাইল। If you cry before a mirror, what will the mirror do? The mirror will cry. আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে আয়না হাসে, আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদলে আয়না কাঁদে। তাহলে সাহিত্য যদি সমাজের দর্পণ হয়, তাহলে সমাজে যা কিছু হচ্ছে তারই প্রতিফলন তার সাহিত্যে হতেই হবে। তাহলে এই সমাজে এই যে প্রি রোম্যান্টিসিজম, এই রোম্যান্টিসিজমটা এসে গেল সাহিত্যের মধ্যে। সেই জন্য আমরা এই সিক রোজ কবিতার মধ্যে একটা অ্যাডমিক্সচার অফ জয়, হ্যাপিনেস অ্যান্ড পেন দুটোই আমরা পাব। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য সোর্স অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতা কোথা থেকে গৃহীত, কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো, এখানে আমি লিখেছি দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ পাবলিশড ইন 1794। 39 প্লেট, অর্থাৎ এই সংস অফ এক্সপিরিয়েন্স যে কাব্য সংকলন, সেই কাব্য সংকলনে 39তম প্লেটে এই কবিতাটা আমরা পেয়েছি। দ্য সিক রোজ ইজ এ জেনোমিক পোয়েম। হোয়াট ইজ জেনোমিক পোয়েম? আমরা জেনোমিক পোয়েম বলি এই ধরনের কবিতাকে। প্র্যাকটিক্যালি জেনোমিক পোয়েমস আর ওয়াইজ পোয়েমস consisting of sayings
দ্যাট আর ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট। জেনোমিক কবিতাগুলো হচ্ছে সেই ধরনের কবিতা যে কবিতাগুলোর মধ্যে একটা বাণী, একটা মেসেজ, আমরা জানি সব সাহিত্য থেকেই কিছু না কিছু শেখার থাকে, কিন্তু জেনোমিক পোয়েমস আর ওয়াইজ পোয়েমস, এই কবিতাগুলো জ্ঞানোদীপ্ত, এই কবিতাগুলো খুব সহজ সরল নয়, এবং যে কবিতার মধ্যে সেইংস অর্থাৎ একটা বাণী, একটা বার্তা কবি দিতে পারেন, দেন দ্যাট আর ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট। এবং এই কবিতাগুলো ব্যাখ্যা করা খুব কঠিন। When we will go through the poem, we will easily understand how difficult the poem is. কবিতাটা যে কত কঠিন আমরা তখন সেটা বুঝতে পারব। তাহলে আমাদের প্রাথমিকভাবে জেনে রাখতে হবে, এবং এটা তোমাদের এসএকিউ কোশ্চেনেও আসতে পারে, যে ফ্রম হোয়ার দ্য পোয়েম সিক্লোজ ইজ টেকেন, দ্যাট মিনস দ্য সোর্স অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটার উৎসটা কি? উৎসটা কি? দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। কবিতাটা না হয়েছে সংস অফ এক্সপিরিয়েন্স থেকে, যেটা 1794 সালে প্রকাশিত হয়েছে, এবং সেটা সেই সংস অফ এক্সপিরিয়েন্সের 39 নাম্বার প্লেটে এই কবিতাটা প্রকাশিত। এবং এই ধরনের কবিতাকে আমরা জেনোমিক পোয়েম বলে থাকি। বিফোর গোয়িং থ্রু দ্য পোয়েম আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে এই কবিতাটার সঙ্গে, এই কবিতাটাকে বলা হয় সিকুয়াল পোয়েম অফ দ্য ব্লসম, অর্থাৎ সংস অফ ইনোসেন্সে কবির একটা কবিতা আছে দ্য ব্লসম। সেই ব্লসমে কবি বলছেন একটা প্রকৃতি এবং জীবনের বর্ণনা। দুটো পাখি নিয়েছেন কবি, একটা স্প্যারো, একটা রবিন। এই স্প্যারো আর রবিনকে দিয়ে তিনি গোটা কবিতাটা লিখেছেন। স্প্যারো সে তার নিজের জীবনে সন্তুষ্ট, তার সময়কালে সে সন্তুষ্ট, হি ইজ ভেরি স্যাচুরেটেড, হি ইজ ভেরি স্যাটিসফাইড উইথ হিজ লাইফ and the surroundings in which it is. কিন্তু রবিন সে বলছে he is depressed with his life, with his existence. সে কিন্তু হতাশ, সে শোকগ্রস্ত, সে স্প্যারোর মতো আনন্দ পাচ্ছে না জীবনে। তাহলে সেখানে কবি বলতে চাইলেন কি? এই স্প্যারো আর রবিন, এই দুটো পাখির মধ্যে দিয়ে কবি তখনকার সমাজ ব্যবস্থার দুটো ক্লাসকে তুলে ধরেছিলেন। যদি এটা আমাদের কবিতার বহির্ভূত অংশ, কিন্তু আমরা বলে থাকি দ্য সিক্লোজ ইজ এ সিকুয়াল পোয়েম, অর্থাৎ এই কবিতার সঙ্গে ব্লসম কবিতার একটা মিল আছে। সেখানে দুটো ক্লাসকে কবি তুলে ধরেছে। স্প্যারো অর্থাৎ আপার ক্লাস অফ দ্য সোসাইটি। আপার ক্লাস অর্থাৎ যারা উচ্চবিত্ত। সাধারণত আমরা কি জানি যে উচ্চবিত্ত মানুষেরা তারা জীবন নিয়ে সন্তুষ্ট, দে আর স্যাটিসফাইড এনাফ উইথ দেয়ার লাইফ, তাদের জীবন নিয়ে তারা সন্তুষ্ট, বিকজ তাদের সমস্ত প্রয়োজনগুলোই যেন তারা মেটাতে পারছে তাদের অর্থনৈতিক অবস্থার জন্য। কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখেছি যে তাদের নিচের স্তরে যারা বাস করে, অর্থাৎ লোয়ার ক্লাস পিপল, দে আর মোস্টলি ডমিনেটেড বাই দ্য আপার ক্লাস পিপল অ্যান্ড দে ফাইন্ড নো মিনিং অফ লাইফ। তারা সবসময় একটা প্রেশারে থাকে। তাহলে এখানে এই স্প্যারো সে যেন একটা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আপার ক্লাস সোসাইটি, সেই জন্য সে তৃপ্ত, সে প্রকৃতির মধ্যে আনন্দ পাচ্ছে। কিন্তু পাশাপাশি রবিন সে কিন্তু অতৃপ্ত, কারণ হি রিপ্রেজেন্টস দ্য লোয়ার ক্লাস অফ দ্য সোসাইটি। সে তার জীবনের অর্থ খুঁজে পাচ্ছে না, হি ইজ অলওয়েজ ডিপ্রেসড। তো সেই কবিতার সঙ্গে সম্পর্কযুক্ত আমরা এই কবিতাটাকে সংস অফ এক্সপিরিয়েন্সে পেয়েছি, দ্য সিক রোজ। এবার আমরা কবিতাটা একটু পড়ে নেব। তোমরা বইটা নাও, পাশে খাতা খুলে রাখো, যে সমস্ত শব্দ তার অর্থ জানা দরকার সেটা লিখে নেবে। প্রথমে আমি কবিতাটা একটু রিডিং পড়ে নিচ্ছি, তারপরে তার এক্সপ্লানেশন, সমস্ত রকম ব্যাখ্যা, মিনিং বলার চেষ্টা করছি। দ্য সিক রোজ, William Blake. O rose, thou art sick, the invisible worm that flies in the night, in the howling storm, has found out thy bed of crimson joy, and
হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডিস্ট্রয়। দেখো মাত্র 8 লাইনের কবিতা, 1 2 3 4 5 6 7 8, ছোট ছোট 8টা লাইনের কবিতা, ভেরি শর্ট। মাত্র একটা বাক্যে কবিতাটা শেষ হয়েছে, খেয়াল করে দেখো। এবং গোটা কবিতাটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, একটা সেন্টেন্সে কবিতাটা শেষ হয়েছে। যেটা শুরু হয়েছিল ও রোজ দিয়ে, কবিতাটা শেষ হলো ডাজ দাই লাইফ ডিস্ট্রয়। আচ্ছা, এবারে আমরা এখানকার কিছু শব্দের অর্থ আগে জেনে নেব। দেখো প্রথমে যে আমরা শব্দটা পাচ্ছি ও, প্রথমেই যে শব্দটা পাচ্ছি ও, এই ওটা কি একটা ইন্টারজেকশন, অর্থাৎ একটা অব্যয়। আমরা ও দিয়ে সম্বোধন করি, হ্যালো ও। আবার এর মধ্যে একটা প্যাথস, একটা দুঃখ থাকতে পারে, ও। সো ইট ইজ অ্যান ইন্টারজেকশন। এবার তারপরে দেখো রোজ, দাও আর্ট সিক, রোজ গোলাপ, ইট ইজ ক্যাপিটালাইজড। কেন পরে আমি বলছি সেটা। দাও আর্ট সিক, এখানে এই শব্দগুলো দেখো, এটা তোমাদের কাছে নতুন। দাও, আর্ট, আর্ট আমরা জানি কলা বা শিল্প, কিন্তু এখানে আর্ট সেই আর্ট নয়। দিস ওয়ার্ডস আর কল্ড আর্কেক। আর্কেক মানে হচ্ছে আইসি, এটা ই নয়, ARCHAIC, আর্কেক। দ্যাট মিন্স প্রাচীন শব্দ, অবসোলেট। এই শব্দগুলো বাইবেলে ব্যবহার হতো, এখন আমরা এর ইংরেজি অর্থে ব্যবহার করি। সেখানে আমরা দাও মানে হচ্ছে ইউ, আর আর্ট ইংরেজিতে হচ্ছে আর, বিভাগ। তাহলে দেখো শব্দের ব্যবহারের অর্থ পরিবর্তন। যেটা আমরা আগে দাও ব্যবহার করতাম, নাও উই ইউজ ইউ, মানে কিন্তু একই। দাও মানেও তুমি, ইউ মানেও তুমি। আর্ট শব্দটা, এটা আবার যখন নাউন তখন কলা, শিল্প, কিন্তু যখন এটা ভার্ব হয়ে গেল তখন এটা নিউ ইংরেজিতে এলো আর। এখানে আর একটা শব্দ আছে, আমি এই সুযোগে বলে দিই, একদম লাস্ট লাইনে খেয়াল করো, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়। দাই, এটাও আর্কেক, প্রাচীন শব্দ, তার মানে হচ্ছে ইয়োর। এই সবটাই হচ্ছে আর্কেক, অর্থাৎ প্রাচীন শব্দ। তাহলে বোঝা গেল মানেটা, যে দাও মানে ইউ, আর্ট মানে আর। সিক, সিক মানে আনওয়েল, এলিং, অসুস্থ। তাহলে কবি কি বলছেন, ও রোজ দাও আর্ট সিক। দ্য ইনভিজিবল ওর্ম, এখানে একটা শব্দ এলো ইনভিজিবল। তাহলে ইনভিজিবল মানে, আমরা ইনভিজিবল মানে জানি অদৃশ্য, যেটা দেখা যায় না, ইনভিজিবল। কিন্তু এখানে ইনভিজিবল মানে আমরা বলবো আনসিন, আননোন, অচেনা, অদেখা। ওয়ার্ম শব্দটা খেয়াল করো, এই শব্দটাকে আমরা একটু ক্ল্যারিফাই করি। ওয়ার্ম, ওয়ার্ম কি? এটাকে আমরা বলি কর্লিং ইনসেক্ট। কর্লিং ইনসেক্ট মানে যে সমস্ত কীটগুলো বুকের ভরে চলে, কর্লিং ইনসেক্ট। এরা কিন্তু সাধারণত উইংলেস, উইংলেস, ডানা থাকে না এদের। ডানা হলে পতঙ্গ হয়, এটা কীট। কিন্তু কবি এখানে কি করছেন, কবি এটাকে একটা উইংড ইনসেক্ট তৈরি করেছেন, অর্থাৎ ডানাওয়ালা কীট। ইটস এ রেয়ার ইউজ, কারণ আমরা জানি এই ওয়ার্ম এগুলো কি বুকের ভরে চলে। কিন্তু কবি পরের লাইনে বলছেন দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট। তাহলে দ্যাটটা কি রিলেটিভ ক্লজ হয়েছে এখানে। এই দ্যাটটা কাকে মডিফাই করছে, কাকে উল্লেখ করছে? ওয়ার্মকে।
তাহলে ওয়ার্মটা কি করছে? ফ্লাইজ। তাহলে আমরা সাধারণত জানি ওয়ার্ম ক্যানট ফ্লাই, দে ক্যান কল, তারা হামাগুড়ি দিতে পারে। কিন্তু কবির কল্পনায় সেই ওয়ার্ম কিন্তু আজ উইংড ইনসেক্ট, কারণ কবি বলছেন দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট। ইন দ্য হাউলিং স্টর্ম, আমি কিন্তু মানে এখনো বলিনি, আমি শুধু শব্দার্থগুলো বলছি, যে শব্দগুলো তোমাদের প্রথমে বুঝে নিলে টানা মানেটাই সুবিধা হবে। ইন দ্য হাউলিং স্টর্ম, হাউলিং, হাউলিং মানে মেকিং নয়েজ, হাউল গর্জন, হাউলিং অর্থাৎ মেকিং গ্রেট নয়েজ। স্টর্ম মানে আমরা জানি ঝড়, ঝড় বাদল। তাহলে হাউলিং স্টর্ম অর্থাৎ আমরা সাধারণত যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দেখি যখন ঝড় হয় তখন একটা শনশন আওয়াজ, প্রবল আওয়াজ হয়। তো সেই রকম একটা বাতাস, দ্যাট মিনস টেম্পেস্ট, একটা ঝড় বয়ে যাচ্ছে। তাহলে হাউলিং স্টর্ম অর্থাৎ গাসিং অফ ওয়াইন্ড উইথ মাচ সাউন্ড। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, ফাউন্ড আউট খুঁজে পেয়েছে, ফাউন্ড আউট। দাই বেড, আমি দাইটা আগে বুঝিয়ে দিয়েছি, মেটানো হয়ে গেছে যদিও। তাহলে দাই মানে তোমার, দাই বেড অফ ক্রিমসন জয়। এই ক্রিমসন শব্দটা মানে কি? ডিপ রেড। ক্রিমসন শব্দের অর্থ হচ্ছে ডিপ রেড, স্কারলেট রেড। ক্রিমসন জয়, জয় মানে আনন্দ। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, ডার্ক শব্দটা এখানে খেয়াল করে। ডার্ক মানে আমরা জানি অন্ধকার, ইনসাফিসিয়েন্ট লাইট, যেখানে আলোর উপস্থিতি কম, সেই জায়গাটাকে আমরা ডার্ক বলি। কিন্তু এখানে ডার্ক মানে হচ্ছে কনসিল্ড, ক্ল্যান্ডেস্টাইন, সিক্রেট। ইভিল অর্থাৎ গোপন, পাপযুক্ত। সিক্রেট মানে গোপন, ক্ল্যান্ডেস্টাইন। লাভ ভালোবাসা, প্রেম। ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, তাহলে ডাজটা এখানে দামি ভার্ব। এটা এখানে কেন ব্যবহার হচ্ছে আমি পরে আসছি, যখন কবিতাটার মানেটা করব তখন আসছি। ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, পেরিশ, শেষ করে দেওয়া। তাহলে মোটামুটি যে কটা শব্দের হয়তো তোমাদের কাছে নতুন বলে মনে হতে পারে তার অর্থগুলো বললাম। এবার নাও আমি এই কবিতাটার অর্থটাই যাচ্ছি। ও রোজ দাও আর সিক, দিস ইজ দ্য স্পেকুলেশন অফ দ্য পোয়েট। উইলিয়াম ব্লেক থট দ্যাট দ্য রোজ ইজ সিক। সিক মানে অসুস্থ। তাহলে অসুস্থ কে হয়? যার প্রাণ আছে। তাহলে কবি এখানে রোজকে কিভাবে দেখছেন? একটা লিভিং এন্টিটি, একটা সজীব প্রাণী হিসেবে দেখছেন এবং বলছেন, ও রোজ দাও আর্ট সিক, দ্যাট মিনস ইউ আর আনওয়েল। কবির চোখে পড়েছে সে গোলাপটা, গোলাপটাকে দেখে কবি বলছেন, ও গোলাপ তুমি অসুস্থ। এখানে একটা অদ্ভুত জিনিস দেখো, রোজকে এখানে কিসের হিসেবে ব্যবহার করেছেন? আর সিম্বল অফ ইনোসেন্স, একটা সরলতা, নিষ্পাপ, নির্বোধ গোলাপ। তার এটুকু বোঝার ক্ষমতা নেই যে সে সুস্থ না অসুস্থ, জাস্ট লাইক আ লিটল চাইল্ড। একটা ছোট্ট শিশু তার শরীর খারাপ হলে সে বলতে পারে না, সে বোঝে না, কিন্তু তার শরীর খারাপ হয়। বড়রা আমরা বুঝতে পারি, এর শরীরটা ভালো নেই তোর। কবি সেইভাবে দেখছেন গোলাপকে। দ্য রোজ লস্ট হিজ সেন্স, ও রোজ দাও আর সিক। তাহলে গোলাপ নিজে অসুস্থ বুঝতে পারে না, সে ক্ষমতা তার নেই। কবি তার অনুভূতি থেকে বলছেন, ও গোলাপ তুমি অসুস্থ। সেকেন্ড লাইন থেকে কবি এক্সপ্লেন করছেন দ্য কজ অফ সিকনেস, গোলাপের অসুস্থতার কারণ এবার কবি বলছেন। কি বলছে দেখো, দ্য ইনভিজিবল ওয়ার্ম, অর্থাৎ একটা অচেনা অজানা গুটি পোকা, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যে পোকাগুলো রাত্রিবেলা উড়ে বেড়ায়। তাহলে কবি এখানে ওয়ার্মকে নকটার্নাল অ্যানিমেল বলছেন।
নকটার্নাল, তারা নৈশ, দিনে ঘোরার কথা বলছেন না। দ্য টাইম অফ অ্যাকশন ইজ অ্যাট নাইট। কবি বলছেন দ্যাট ফ্লাইজ, দ্যাট মিনস দ্য ওয়ার্ম, ফ্লাইজ ইন দ্য নাইট, নট অ্যাট নাইট। ইন দ্য নাইট মিনস ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট। কবি এখানে ইন দ্য নাইট বলতে রাতের অন্ধকারটাকে বোঝাচ্ছে। তাহলে রাতের অন্ধকারে একটা অচেনা অজানা গোলাপ, গুটি পোকা, রাতটা কেমন? ইন দ্য হাউলিং স্টর্ম, রাতটা একটা ইনক্রিমেন্ট ওয়েদার, একটা রাফ ওয়েদার, বাইরে প্রচণ্ড ঝড় বাতাস, শনশন আওয়াজ, চিৎকার হচ্ছে সেখানে, বাতাসের আওয়াজ হচ্ছে সেখানে। সেই রকম একটা রাতে হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সে তোমার শয্যাটা খুঁজে পেয়েছে, তোমার শয্যাটা খুঁজে পেয়েছে। তাহলে হ্যাজের কর্তাকে, হ্যাজের কর্তা ওয়ার্ম। তাহলে বাক্যটা কিভাবে আছে দেখো, এটাকে যদি আমরা ক্লজটাকে ভেঙে নিই, দ্য ইনভিজিবল ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, মাঝখানে সাবঅর্ডিনেট ক্লজ কি গেল? দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম। এইভাবে কবিতাটাকে আমরা ক্লজে ভাগ করতে পারি। তাহলে এখানে হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, হু হ্যাজ ফাউন্ড আউট দাই বেড? দ্য ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড। হুজ বেড? দ্য বেড অফ রোজ। এখানে বেড মানে কি? দ্য ইনার মোস্ট কোর অফ দ্য রোজ কভার্ড উইথ রেড পেটালস। এখানে শয্যা মানে আমাদের সাধারণ শয্যা নয়, এখানে পাপড়ির ভেতরের যে অংশটুকু, গোলাপ ফুলের পাপড়ির ভিতরের যে অংশটুকু, সেইটাকে বলা হচ্ছে বেড। তাহলে কি হচ্ছে ওয়ার্মটা? ওয়ার্মটা রাতের একটা প্রচণ্ড দুর্গম পরিবেশের মধ্যে, আবহাওয়ার মধ্যে সে নিজের জীবন বাঁচাতে খুঁজে পেয়েছে একটা গোলাপের পাপড়ির ভিতরের অংশটা। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অ্যান্ড ইট সিমস টু বি দ্য কোজি শেল্টার for the worm, because outside there was inclement weather, very rough weather outside. বাইরে প্রতিকূল আবহাওয়া, প্রচণ্ড ঝড় বৃষ্টি, there was great risk to the worm, এবং সেটা ওয়ার্মের কাছে প্রচণ্ড ঝুঁকির, সে মারাও যেতে পারে। সেই রকম একটা সময়ে সে খুঁজে পেয়েছে গোলাপের পাপড়ির ভিতরে ঢাকা, দ্যাট সিমস টু বি এ বেড। এটা যেন তার কাছে একটা কোজি শেল্টার, একটা কমফোর্টেবল, একটা সিকিওর শেল্টার, একটা নিশ্চিত আশ্রয়। এবার এই বেডটাকে কবি বলছেন অফ ক্রিমসন জয়। অফ ক্রিমসন জয় অর্থাৎ একটা রক্তিম আনন্দ, একটা রক্তিম আনন্দে পরিপূর্ণ। হোয়াই ক্রিমসন? বিকজ দ্য বেড অফ দ্য রোজ ইজ কভার্ড উইথ রেড পেটালস। আমরা জানি গোলাপ ফুলের লাল পাপড়িগুলো ঢেকে রাখে তার ভেতরের অংশটাকে, সেই অংশটাকে এখানে বলা হচ্ছে ক্রিমসন, বিকজ ডিউ টু দ্য রেড পেটালস অফ দ্য রোজ। সেই গোলাপের যে লাল লাল পাপড়িগুলো, সেই পাপড়িগুলো দিয়ে ঢাকা সেই শয্যাটা তার কাছে যেন একটা রক্তিম আনন্দের স্থল। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার এই ইভিল, ডার্ক অর্থাৎ তার উদ্দেশ্যটা খারাপ, সে নিজেকে বাঁচাতে এসেছে, সে ওয়ার্ম চেষ্টা করেছে নিজের প্রাণ রক্ষা করতে, টু হাইড হিজ স্কিন। হি টুক শেল্টার ইন দ্য ইনারমোস্ট কোর অফ দ্য রোজ। সে গোলাপের কেন্দ্রবিন্দুতে গিয়ে সে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানে গিয়েও সে তার সে কুৎসিত ভালোবাসা, অ্যান্ড ইট ইজ সিক্রেট। কেন সিক্রেট? বিকজ ইট ইজ ওয়ান সাইডেড লাভ। দ্য ইনোসেন্ট রোজ নোজ নাথিং অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ দ্য ওয়ার্ল্ড, বাট দ্য রোজ gives the worm a shelter. গোলাপটা তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু তার এই প্রণয়ের সম্বন্ধে তার কোনো ধারণা নেই। একটা ইভিল মেন্টালিটি, একটা কুমতলব নিয়ে সেই গুটি পোকা যেন এসেছে গোলাপের পাপড়ির মধ্যে আশ্রয় নিতে। আর সেই ডার্ক সিক্রেট লাভ কি করেছে? ডাজ দাই লাইফ ডিস্ট্রয়। ডাজ শব্দটার এখানে যৌক্তিকতা কি? এখানে তো দিতেই পারতেন কবি and his dark secret love destroys thy life। এখানে ডেস্ট্রয়টাই তো ভার্ব, তাহলে ডাজ দিলেন কেন? এটাকে আমরা বলবো এমফ্যাটিক ইউজ অফ ডামি ভয়েস।
একটু এখানে একটা ব্যাকরণ ছোট্ট করে বুঝিয়ে নিই। দেখো, emphatic use of dummy verb। এখন তোমরা প্রথমে আগে জেনে নাও ডামি ভার্ব কি। তা ডামি শব্দের মানে হচ্ছে নকল। ডামি যে একজনের মতো কাজ করে কিন্তু তার কোনো পরিচিতি থাকে না। এই ডামি শব্দটা আমরা সিনেমার সঙ্গে খুব বেশি পরিচিত, যে যখন কোনো একটা কঠিন দৃশ্য করতে হবে, নায়ককে হয়তো পাহাড় থেকে লাফ দিয়ে পড়তে হবে বা সিঁড়ি দিয়ে গড়াতে হবে, তো নিশ্চয়ই নায়ক বা নায়িকা তারা এই বিপদমূলক কাজগুলো করতে যায় না। তখন কি করা হয়, তাদের মতো দেখতে কাউকে ওইখানে ব্যবহার করা হয় এবং তারা সেই সংকটজনক কাজটা করে ফেলে। তাদের নাম কিন্তু আমরা পর্দায় দেখতে পাই না, তাদেরকে বলা হয় ডামি, অর্থাৎ নকল। আমরা ভার্বের মধ্যেও ডামি ভার্ব পাই। কীরকম? যেমন মনে করো ডু, ডাজ, ডিড, এই তিনটে হচ্ছে ডামি ভার্ব, কারণ এরা ক্রিয়ার কাজ করে কিন্তু মর্যাদা পায় না। এরা ক্রিয়াপদের কাজ করে, এরা অক্সিলারি ভার্ব, কিন্তু এরা কোনো মর্যাদা পায় না, এরা কোনো অর্থে কোনো জায়গা পায় না। অর্থাৎ এরা ক্রিয়া হয়ে কাজ করে কিন্তু অর্থে এদের কোনো মূল্য নেই, সেই জন্য এদেরকে আমরা বলি ডামি ভার্ব। এবার আমরা ডামি ভার্ব কখন ব্যবহার করি? প্রশ্নবোধক বাক্য বানাতে ব্যবহার করি। কিন্তু বাক্যটা যদি প্রশ্নবোধক না হয় তাহলে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো আই নো, দ্যাট মিনস আমি জানি। কিন্তু আমি যদি বলি আই ডু নো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আই নো আমি জানি, আই ডু নো এখানে নো আছে, আই আছে, তো ডু এর কাজ কি? দিস ইজ দ্য এমফ্যাটিক ইউজ অফ ডামি ভার্ব। অর্থাৎ যখন আই ডু নো বলছি তখন মানেটা হচ্ছে আমি তো জানি, আমি তো জানি, অর্থাৎ জানার উপরে একটা জোর দেওয়া হচ্ছে। এই জোর দেওয়া হচ্ছে বলে এদেরকে বলা হয় এমফ্যাটিক। এমফ্যাসিস দেওয়া মানে জোর দেওয়া। এই জন্য এই ভার্বগুলোকে বলা হয় এমফ্যাটিক যখন এই রকম ইউজ হয়। তাহলে বুঝতে পেরেছো যে এই যে ডামি ভার্বগুলো কখনো কখনো এদের এমফ্যাটিক ইউজ আছে। আবার যখন বাক্যটা না বাচক হয় তখন আই ডু নট নো, তখন তার আবার অর্থে মানে আছে আমি জানি না। কিন্তু যখন আমি হ্যাঁ বাচকে বলছি কিন্তু প্রশ্নবোধকে যাচ্ছি না বা না বাচকে যাচ্ছি না, তখন যখন আমরা এই ডু ডাজ ডিডের ব্যবহার করি তখন সেটা চলে আসে কিন্তু এমফ্যাটিক ইউজ অফ ডামি ভার্ব। নিশ্চয়ই উদাহরণটা বুঝতে পেরেছো? আই নো আমি জানি, আই ডু নো আমি তো জানি। অর্থাৎ এখানে একটা জানার উপরে জোর দেওয়া হচ্ছে, এমফ্যাসিস দেওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই ডু ইজ ইউজড। এইখানে দেখো কবিতার লাইনটাই আছে, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়। তাহলে এখানে আমি যেটা বললাম একটু আগে, যদি ডাজটা না দিয়ে কবি লিখতেন ডিস্ট্রয়েজ দাই লাইফ, তাহলে একই মানে হতো। কিন্তু কবি জোর দিয়ে বলছেন এই ডার্ক সিক্রেট লাভটাই তো তোমার জীবন ধ্বংসের কারণ। এখানে ডাজটা হচ্ছে এমফ্যাটিক ইউজ অফ ডামি ভার্ব, ঠিক যেমন করে এখানে উদাহরণটা দিলাম আই ডু নো। তাহলে ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তাহলে ডাজ ডিস্ট্রয় দাই লাইফ, ডাজ ডিস্ট্রয়, ডু নো, দুটোই ভার্ব, মেন ভার্ব অক্সিলারি ভার্ব, ডামি ভার্ব, অর্থে থাকছে না, জোর দিচ্ছে। ঠিক একই রকমভাবে ডু ডিস্ট্রয়, তাহলে ধ্বংস করার উপরে যখন জোর দেওয়া হচ্ছে, তো এখানে যেহেতু থার্ড পার্সনে আছে জন্য ডাজ, নিশ্চয়ই বোঝা গেছে জায়গাটা যে এখানে ডাজটা হচ্ছে এমফ্যাটিক ইউজ অফ ডামি ভার্ব। কি করছে দেখো, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়। তাহলে দাই মানে এখানে তোমার, আমি আগেই বুঝিয়েছি যে এখানে কিছু আর্কেক ব্যবহার করা হয়েছে, প্রাচীন শব্দ ব্যবহার করা হয়েছে, যে শব্দগুলো বর্তমানে এই দাই মানে ইয়োর। কবি বলছেন ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তাহলে সেই ডার্ক সিক্রেট লাভ তোমার জীবনটাকে ধ্বংস করছে। আমি আর একবার ছোট্ট করে বলে দিচ্ছি মানেটা, বোঝার চেষ্টা করো, ভালো করে শোনো। ও রোজ দাও আর্ট সিক, কবি বলছেন ও গোলাপ তুমি তো অসুস্থ। এবার পরবর্তীতে তিনি অসুস্থতার কারণটা বলছেন। দ্য পোয়েট ইজ এক্সপ্লেনিং দ্য কজ অফ সিকনেস। দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, দিস ইজ দ্য কজ। কেন অসুস্থ গোলাপটা? কারণ সেই অচেনা অজানা কীটটা, গুটি পোকাটা, যেটা রাতে অন্ধকারে ঘুরে বেড়ায়, সেই প্রচণ্ড ঝড় বাদলে ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড,
That means the worm took shelter in the innermost core of your body. তোমার শরীরের একটা অন্তরতম কোণে সে আশ্রয় নিয়েছে এবং সেখানে কি করেছে? এনজয়েজ এ ক্রিমসন হ্যাপিনেস, একটা রক্তিম আনন্দ সে অনুভব করেছে সেখানে। এবং এটার ফলে অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডিস্ট্রয়। এবং সেখানে গিয়ে কিন্তু ওই ওয়ার্মটা কিন্তু চুপচাপ নেই, তার যে ভেনোমাস স্টিং, তার যে বিষধর সেই হুল ফুটিয়ে গোলাপ ফুলটাকে ধ্বংস করেছে। এই হচ্ছে কবিতাটা। এবারে আমরা এই কবিতাটার দুটো পয়েন্টের উপরে একটু হাইলাইট করব ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম। কবিতাটাকে আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা এই দুটো পয়েন্টের উপরে একটু হাইলাইট করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সবপ্রথমে আমরা যেটা করব আলোচনা, সেটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। দেখো এই কবিতাটার সেন্ট্রাল আইডিয়াটা কি, মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে লাভ। দেখো, লাভ ইজ বোথ ক্রিয়েটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ। ইট ইজ ক্রিয়েটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ। ভালোবাসা যেমন সৃষ্টি করে, ভালোবাসায় আবার ধ্বংস আসে। তাহলে এই দুটো জিনিসকেই আমরা কবিতার মধ্যে পেয়েছি। দ্য লাভ ইজ হেভেনলি when it soothes or provides comfort and care. It is friendly also. দেখো ভালোবাসাটা না স্বর্গীয়। কখন সেই ভালোবাসাটা স্বর্গীয়, কখন উপভোগ্য? যখন সেই ভালোবাসাটা আমাদের কোনো ব্যথায় বা ক্ষততে প্রলেপ দেয়, আমাদেরকে যখন একটা কমফোর্ট, একটা স্বাচ্ছন্দ্য, আমাদের যত্ন নেয়, সেই ভালোবাসা হেভেনলি। ইট ইজ ফ্রেন্ডলি, সেই ভালোবাসার মধ্যে বন্ধুত্ব আছে। আমরা কবিতায় কি দেখলাম? এই কবিতায় দেখলাম রোজ কি করলো? গোলাপ সেই হেভেনলি লাভ, সেই ফ্রেন্ডলি লাভের বশবর্তী হয়ে গিভস শেল্টার টু দ্য ওয়ার্ম, সেই কীটকে আশ্রয় দিল। দ্য রোজ সেভস দ্য লাইফ অফ দ্য ওয়ার্ম বিকজ আউটসাইড দেয়ার ওয়াজ ইনক্রিমেন্ট ওয়েদার, প্রচণ্ড ঝড় বাদল, যে কোনো সময় সেই ওয়ার্ম আক্রান্ত হতে পারে, তার জীবনহানি হতে পারে। গোলাপ কি করলো? সেই হেভেনলি লাভের বশবর্তী হয়ে সে কিন্তু তাকে একটা শেল্টার দিল। তাহলে এটাকে আমরা পাচ্ছি ক্রিয়েটিভ পার্ট অফ লাভ। দ্য অ্যানাদার ইজ ডিস্ট্রাকটিভ পার্ট অফ লাভ। লাভ ইজ ডিস্ট্রাকটিভ অলসো। এই ভালোবাসায় ধ্বংস করে, দেখো কেমনভাবে। যে গুটি পোকা নিজের প্রাণ বাঁচাতে আশ্রয় নিল সেই গোলাপের ভেতরে, তার ডার্ক সিক্রেট লাভটা কিন্তু সেই গোলাপটাকেই ধ্বংস করে দিল, সেই গোলাপটাকেই নষ্ট করে দিল। কবি সেই জন্য বলছে, ও রোজ দাও আর সিক, ইউ আর এলিং, ইউ আর গোয়িং টু ডাই। তুমি মূর্ছা যাচ্ছ, তুমি শেষ হয়ে যাচ্ছ। ওয়াই? ডিউ টু দ্যাট সর্ট অফ লাভ। সেই ভালোবাসার জন্য। কোন ভালোবাসা? দ্যাট ইজ ডার্ক, দ্যাট ইজ সিক্রেট। যে ভালোবাসাটা ইভিল লাভ, যে ভালোবাসাটা ক্ল্যান্ডেস্টাইন, যেটা একতরফা, গোপন, সেই ভালোবাসাটা কিন্তু সেই ইনোসেন্ট রোজকে ধ্বংস করে দিল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ইনোসেন্স ইজ স্পয়েলড। ইনোসেন্স ইজ স্পয়েলড বাই দ্য এক্সপেরিয়েন্স। এই কবিতায় এক্সপেরিয়েন্স আর ইনোসেন্স এক্ষুনি আসবো সিম্বলিজমে। তাহলে কবিতাটাতে সেন্ট্রাল আইডিয়াটা কি পাচ্ছি? যে ভালোবাসা সৃষ্টি করছে, আবার সেই যে ভালোবাসায় কিন্তু ধ্বংসের কারণ। এবং সেই কুৎসিত ভালোবাসার জন্য জীবনের যে সরলতম দিকগুলো, জীবনের যে সারল্যগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। নাও উই উইল ডিসকাস symbolism in the poem. Practically, symbols are integral part of William Blake. উইলিয়াম ব্লেকের কবিতাতে আমরা যত ইমাজিনেশন পেয়েছি, যত ভিশন পেয়েছি, যত প্যাশন পেয়েছি, সবটার মধ্যে সিম্বলিজম আছে। সো সিম্বলস আর দ্য ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ ব্লেকের কবিতা।
আমরা যে কবিতাটা পড়লাম সেই কবিতায় সিম্বল কি কি পাচ্ছি আমরা, দেখো। সব প্রথমে আমরা যেটা সিম্বল পাচ্ছি, রোজ, দ্য সিম্বল অফ লাভ, সিম্বল অফ সিম্পলিসিটি, সিম্বল অফ সিম্প্যাথি। তার প্রতীক হিসেবে আমরা এখানে গোলাপকে পাচ্ছি। অর্থাৎ দ্য পোয়েট রিপ্রেজেন্টেড রোজ অ্যাজ এ সিম্বল অফ লাভ, সিম্বল অফ ইনোসেন্স অ্যান্ড সিম্বল অফ সিম্পলিসিটি। এতটাই সরল যে তাকে হত্যা করতে পারে তাকেই সে আশ্রয় দিয়েছে। তাহলে এটা সারল্যের প্রতীক, এটা ভালোবাসার প্রতীক। পাশাপাশি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ম। ওয়ার্ম ইজ অ্যানাদার সিম্বল ইন দ্য পোয়েম। এটা কিসের প্রতীক? দিস ইজ দ্য সিম্বল অফ করাপশন, অফ অ্যাডাল্টহুড। মানুষ বয়স হয়ে গেলে জটিল, কুটিল হয়ে ওঠে, স্বার্থপর হয়ে ওঠে। দ্য সেলফিশনেস অফ লাইফ ইজ রিপ্রেজেন্টেড থ্রু ওয়ার্ম। এই গুটি পোকার মধ্যে দিয়ে যেন কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনের যে প্রাপ্তবয়স্কতা লাভ করলে যে করাপশন, যে কমপ্লেক্সিটি, যে ইম্পিউরিটি চলে আসে, সেইটাকে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ম। আমরা নেক্সট সিম্বল পেয়েছি, দেখো এখানে, হাউলিং স্টর্ম। হোয়াট ইজ হাউলিং স্টর্ম? আমরা এটাকে বলছি প্রচণ্ড ঝড় বাদল। নো, দিস ইজ দ্য অ্যাগ্রেসিভ লাস্ট, এলিউএসটি লাস্ট, লোভ, লিপসা অফ দ্য অ্যাডাল্ট, যার জন্যই আজকে এই গোলাপের জীবন প্রাণ সংশয় হয়েছে, জীবন সংশয় হয়েছে। সেটাকে হাউলিং স্টর্মের মধ্যে দিয়ে প্রকাশ করছেন কবি। দ্য অ্যাগ্রেসিভ লাস্ট, দ্য ডিপ প্যাশন, পাওয়ার আনন্দ, এই উদ্গ্রীব পাওয়ার আনন্দটাকে কবি এখানে হাউলিং স্টর্ম অর্থাৎ বাইরের ঝড় বাদলটাকে দিয়ে সিম্বলিক করে তুলেছে। এবং সবশেষে আমরা যেটা পাচ্ছি সেটা ক্রিমসন। ক্রিমসন ইজ দ্য কালার অফ ব্লাড। রেডটা রক্তের রং। তাহলে এখানে লাইফ ব্লাড অর্থাৎ একটা জীবন্ত আনন্দ কবি বলছে, একটা লাইভলি লাভ, একটা সজীব প্রেম, ভালোবাসা, সেটা তিনি ক্রিমসন জয়ের মধ্যে দিয়ে প্রকাশ করছেন। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে টাইটেল অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার যে শিরোনাম। তাহলে আমরা সেন্ট্রাল আইডিয়া করলাম আলোচনা, আমরা সিম্বলিজম আলোচনা করলাম, এইবার আমরা কবিতার টাইটেলটা একটু আলোচনা করব। টাইটেল অফ দ্য পোয়েম, এবং আমরা দেখব যে টাইটেলটা কতটা যথার্থ। দ্য টাইটেল অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার শিরোনাম আমরা কি পেয়েছি? দ্য সিক রোজ। তাহলে সিক মানে এলিং, অসুস্থ। আর এখানে গোলাপটাকে পার্সনিফাই করা হয়েছে, কারণ গোলাপ কখনো অসুস্থ হয়? সাধারণত আমরা বলি না, কারণ গোলাপ উদ্ভিজ, সে একটা ফুল। কিন্তু কবি এখানে তাকে পার্সনিফাই করছেন। দেখো এখানে আর কথাটা ক্যাপিটাল হয়েছে। তাহলে রোজের বানানে যখন আরটাকে ক্যাপিটাল করছেন কবি, তার মানে এটাকে পার্সনিফাই করেছেন। ইট শুড বি ট্রিটেড অ্যাজ প্রপার নাউন। তাহলে দ্য সিক রোজ অর্থাৎ অসুস্থ গোলাপ, ডাইং রোজ। দেখো গোটা কবিতাটা আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে কি পেলাম কবিতার মধ্যে? যে একটা গোলাপ যার নিজের এই অনুভূতিটুকু হয়নি, এতটাই সরল নিষ্পাপ যে সে অসুস্থ, এটা বোঝায়। কবি তাকে বলছেন, ও রোজ দ্য ওয়ার্ড সিক, তুমি অসুস্থ। এবার অসুস্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কবি বলছেন, দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড। তাহলে দিস ইজ দ্য কজ অফ দ্য সিকনেস অফ দ্য রোজ। যে একটা অচেনা অজানা একটা গুটি পোকা উড়ে এসেছে এক রাতে, যেটা তোমার ভেতরে আশ্রয় নিয়েছে এবং একটা রক্তিম আনন্দ উপভোগ করেছে, করে তোমাকে অসুস্থ করে তুলেছে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডেস্ট্রয়। এবং তার এই গোপন প্রণয় আজকে তোমার জীবনটাকে একটা সংশয়ের মুখে এনে দাঁড়িয়েছে, অর্থাৎ তুমি মূর্ছা যাচ্ছ, ইউ আর ডাইং। তাহলে গোটা কবিতাটাতে আমরা যেমন ওয়ার্মকে পাচ্ছি, ঠিক তেমন গোলাপের অসুস্থতা এবং তার মৃত্যুর বা ঝরে পড়ার কারণটাও কিন্তু কবিতার মূল বিষয়বস্তু। কবিতার মধ্যে দিয়ে কবি সেই গোলাপের অসুস্থতা এবং দ্য কজ অফ দ্য রোজেস ডেথ, এটা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সো দ্য টাইটেল ইজ সিক রোজ অ্যাপ্রোপ্রিয়েট।
তাহলে গোলাপটাকে আমরা কিভাবে পেয়েছি? কবি কি প্রথমে ফুটন্ত গোলাপ কোথাও বলেছেন? না, কবিতাটা শুরুই হয়েছে ও রোজ দাও বাড়ছি। তাহলে যে কবিতাতে গোলাপকে আমাকে দেখাচ্ছে মূর্ছা যাওয়া গোলাপ, ঝরে পড়া পাপড়ির গোলাপ, তাহলে সেই গোলাপ ফুলের টাইটেলটা এখানে দ্য সিক রোজ, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা সেই দিক দিয়ে বলতে পারি দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যাপ্টলি চুজেন বাই দ্য পোয়েট। এবারে আমরা এই কবিতার উপরে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে একটু আলোচনা করে নিই, যে প্রশ্নগুলোর উপরে প্রস্তুতি রাখলে তোমাদের পরীক্ষায় উত্তর করতে সুবিধা হবে। অল আর ডেসক্রিপটিভ কোশ্চেন্স ক্যারিং 5 মার্কস, প্রত্যেকটাই 5 নম্বরের প্রশ্ন। কারণ তোমরা নিশ্চয়ই তোমাদের সিলেবাস সম্বন্ধে ধারণা হয়েছে, কারণ তোমাদের অনেকগুলো ক্লাস এর আগে হয়েছে, সেখানে তোমরা সিলেবাসের মার্কস ডিস্ট্রিবিউশন পেয়ে গেছো। তো যাই হোক, সাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কী কী প্রশ্নের উপরে আমাদের প্রস্তুতি রাখতে হবে। সর্বপ্রথমে কবিতার ক্ষেত্রে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে সাবস্টেন্স অফ দ্য পোয়েম। এই ধরনের কবিতার এই প্রশ্নগুলো না অবশ্যই করে রাখতে হয়, কারণ সাবস্টেন্সটা যদি আমার পড়া থাকে কবিতার, তাহলে আমরা কবিতার যে কোনো প্রশ্নের উত্তর টাচ করতে পারব। এই সাবস্টেন্স থেকেই আমাদের কবিতা থেকে যে কোনো লাইন তোলা প্রশ্ন আসুক না কেন, কারণ সাবস্টেন্সের মধ্যে কবিতার সব কিছু চলে আসছে। তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের একটা তৈরি করতে হবে। নেক্সট দেখো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, যেটা আমি একটু আলোচনা করলাম, যে এই কবিতার যে শিরোনাম সেটা কতটা যথার্থ সেটা দেখাও। 3 নম্বরে রেখেছি হাউ ডাজ ব্লেক ইউজ সিম্বলস ইন দ্য সিক রোজ। এই কবিতার যে সিম্বলিজম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ কবিতাতে আমরা দেখেছি বেশ কিছু সিম্বল আছে, আমরা আলোচনাও করেছি সেগুলো। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের, যে হাউ ডাজ ব্লেক ইউজ সিম্বলস ইন দ্য সিক রোজ। এবং সবশেষে যেটা আমরা করে রাখবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এরকম প্রশ্ন আসে যে কবিতার সেন্ট্রাল থিমটা কি, সেন্ট্রাল আইডিয়াটা কি। এছাড়াও এই কবিতা থেকে কিছু লাইন তোলার প্রশ্ন আসে, সেটাতে আমি যাচ্ছি না এই কারণে যে যখন তোমরা এই সাবস্টেন্সটা করে ফেলছো, তাহলে লাইন তোলা প্রশ্নগুলো যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা সেখান থেকে উত্তর করতে পারবে। তাহলে দিজ আর দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ দ্য পোয়েম, যেটা আমাদের যদি আমরা প্রস্তুতি নিয়ে রাখতে পারি তাহলে পরীক্ষাতে আমাদের অনেক সুবিধা হবে। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের প্রচেষ্টার সঙ্গে তোমাদের চর্চা, এই দুটো যদি মিশে যায় তাহলে সাকসেস আসবে, এতে কোনো সন্দেহ নেই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।